হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের গন্তব্যস্থল যেখানে, সেই জায়গার ব্যাপারে জানেন না বা নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছেন, বা হয়তো নেই বললেই চলে। রথযাত্রার কথা উঠলেই পুরীর পরে এবং পশ্চিমবঙ্গের সবথেকে বিখ্যাত প্রাচীনতম রথযাত্রা হিসেবে যেই জায়গার কথা উঠে আসে বারংবার, সেটা হলো মাহেশের রথযাত্রা। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্যস্থল হলো সেই মাহেশের জগন্নাথ মন্দিরেই। শ্রীরামপুর জেলার মাহেশের জগন্নাথ মন্দিরেই আমরা আজকে যাব। সেই মন্দির দর্শন করব এবং সেই মন্দিরের ইতিহাস, মন্দির কখন খোলা থাকে এবং আরও যাবতীয় তথ্য সম্পর্কে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রথমে বলে রাখি, আপনারা এই মন্দিরে যেতে হলে কিভাবে যাবেন। আমি গেছিলাম দমদম থেকে বালি হল্ট হয়ে হাওড়া শেওড়াফুলি লোকাল ধরে শ্রীরামপুর স্টেশনে নেমে। আপনারা চাইলে এই রুটটা ফলো করতে পারেন। যারা শিয়ালদা থেকে আসবেন তারা বালি হল্ট হয়ে পৌঁছাতে পারেন। এছাড়াও আরও বেশ কয়েকটি অল্টারনেটিভ রুট আছে, যেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শিয়ালদা ডানকুনি লোকালে চেপে বালি হল্ট স্টেশনে নামতে পারেন আপনারা। বালি হল্টে নেমে সেখান থেকে স্টেশন চেঞ্জ করে আপনাদেরকে আসতে হবে বালিতে। বালি থেকে হাওড়া শেওড়াফুলি লোকাল, তারকেশ্বর লোকাল বা ব্যান্ডেল লোকাল ধরে আপনারা পৌঁছতে পারেন এই শ্রীরামপুর স্টেশনে। তবে শ্রীরামপুর স্টেশন বাদেও কিন্তু রিষড়া স্টেশন থেকে টোটো করে আপনারা মাহেশের জগন্নাথ মন্দিরে পৌঁছতে পারেন। রিষড়া থেকে পৌঁছতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগে, আর শ্রীরামপুর স্টেশন থেকে 10 থেকে 15 মিনিটেই আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এছাড়া আপনারা শিয়ালদা থেকে ব্যারাকপুরের স্টেশনে এসে সেখান থেকে টোটো বা অটো করে পৌঁছে যেতে পারেন ধোবিঘাটে। ধোবিঘাট থেকে ফেরিতে করে আপনারা পৌঁছতে পারেন শ্রীরামপুরে। সেখান থেকে শ্রীরামপুর ঘাট থেকে টোটো বা অটো করে পৌঁছে যেতে পারেন মাহেশের জগন্নাথ মন্দিরে। আরও একটা অল্টারনেটিভ রুট হলো শিয়ালদা থেকে টিটাগড় পৌঁছে সেখান থেকে লক্ষ্মীঘাট পৌঁছবেন। লক্ষ্মীঘাট থেকে ফেরি করে আসতে পারেন জগন্নাথ ঘাটে। সেখান থেকে হাঁটা পথে 5 মিনিট হাঁটা পথেই মন্দির পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন। শ্রীরামপুর স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে এরকম একটা সিঁড়ি রয়েছে নিচে নেমে যাওয়ার জন্য। এই সিঁড়ি থেকে আপনাদেরকে নামতে হবে। সিঁড়ি দিয়ে নেমে বাদিকে যাবেন, একদম সোজা বাদিকে গিয়ে মেন রাস্তায় উঠবেন। তারপরে কিভাবে যেতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বাদিক দিয়ে সোজা গেলেই কিছুটা দূর এগোলেই আপনারা মেন রাস্তা দেখতে পাবেন। এই যে মেন রাস্তা দেখতে পাচ্ছেন, মেন রাস্তা দিয়ে ডান দিকে ঘুরবেন। ডান দিকে ঘোরার পর কিছু দূর এগোলেই আপনারা রাস্তার দুধারে দোকান বসেছে এরকম একটা সোজা রাস্তা দেখতে পাবেন। সেখান থেকে জাস্ট 1-2 মিনিট এগোলেই রাস্তাটা ক্রস করে দেখতে পাবেন অটো স্ট্যান্ড। এই অটোগুলোই মাহেশের জগন্নাথ মন্দিরে যায়। পার হেড ভাড়া নেবে 15 টাকা, সময় লাগে 10 থেকে 15 মিনিট। অটো আমাকে মাহেশের জগন্নাথ মন্দিরের সামনেই নামিয়ে দিয়েছিল। যেখানে নামিয়েছিল রাস্তাটা ক্রস করে জগন্নাথ মন্দিরে ঢুকতে হয়। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রধান প্রবেশদ্বার। প্রধান প্রবেশদ্বারের দুপাশে দুদিকে গরুর দেবতার মূর্তি রাখা রয়েছে, যা দেখে মনে হচ্ছে গরুর দেবতা প্রত্যেক ভক্তকে এখানে স্বাগত জানাচ্ছেন মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ঢুকে মূল মন্দির প্রাঙ্গণে যে নাট মন্দির রয়েছে, সেই নাট মন্দিরের দুপাশে রয়েছে গৌর নিতাইয়ের 2টি বিগ্রহ এবং নাট মন্দিরটা ভীষণ সুন্দর দেখতে, যথেষ্ট বড় জায়গা নিয়ে অবস্থিত। নাট মন্দিরের সামনে থেকে মূল গর্ভগৃহে প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ সুস্পষ্ট দৃশ্যমান। নাট মন্দিরের ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে। এখানে দূর দূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা বসে বিশ্রাম করতে পারেন। এবং শুধু তাই নয়, নাট মন্দির থেকে প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহে প্রভুকে খুব ভালোভাবে দর্শনও করতে পারেন। নাট মন্দিরের ভিতরের যে মেঝ সেটা শ্বেতপাথর দিয়ে তৈরি। মন্দির প্রাঙ্গণের একদম ঢুকেই, প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাঁদিকে এরকম একটা দোকান রয়েছে, যেখানে জগন্নাথ দেবের বিভিন্ন সাইজের ছবি রয়েছে এবং আরও বিভিন্ন জিনিস পাওয়া যায়। এখানে পুজোর সামগ্রীও এই দোকানে কিনতে পাওয়া যায়, তবে ফুল, মালা, মিষ্টি এইসব কিন্তু এই দোকানে পাওয়া যায় না। মূল মন্দির প্রাঙ্গণে জগন্নাথ দেবের গর্ভগৃহ ছাড়াও আরও বেশ কিছু দেবদেবীর গর্ভগৃহ রয়েছে এবং রয়েছে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার গর্ভকক্ষ। মূল মন্দিরের ডান দিকে রয়েছে 4টি এবং বাম দিকে রয়েছে একটি গর্ভমন্দির।
নাট মন্দিরের মেঝ শ্বেতপাথর দিয়ে নির্মিত, সেটা আমি আগেই বলেছি আপনাদের। উপরে সিলিংয়ে রয়েছে দুটো বড় বড় ঝাড়বাতি, যেগুলো সন্ধ্যাবেলায় আলো যখন জ্বালানো হয় তখন অপূর্ব সুন্দর লাগে নাট মন্দিরের ভিতরের অংশটা দেখতে। এবং তাছাড়াও আরও বেশ অনেকগুলো সিলিং ফ্যান রয়েছে, যাতে করে এখানে আসা ভক্ত বা দর্শনার্থীদের বসতে কোনো অসুবিধা না হয়। এখানে সন্ধ্যাবেলায় প্রায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় জগন্নাথ প্রভুর সামনে বসে নাম সংকীর্তন করা হয়। এই মন্দির খোলা ও বন্ধ হওয়ার সময়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মন্দির খোলে ভোর 5:30টার সময়, বন্ধ হয় দুপুর 2টোর সময়। আবার খোলে বিকেল 4টের সময়, বন্ধ হয় রাত 8টার সময়। মন্দিরে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয় দুপুর 12টার সময় এবং ভোগ আরতি হয় 12:30 নাগাদ। আর এখানে আসা ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। 1:30 থেকে 1:45-র মধ্যে সেই ভোগ প্রসাদ দেওয়া হয়, বিতরণ করা হয় ভক্তদেরকে। এই মন্দিরে ভোগ প্রসাদের মূল্য হলো 150 টাকা। ভোগ প্রসাদের জন্য কুপন আপনারা মন্দিরে এসে কাটতে পারেন, অথবা আমি কিছুক্ষণ বাদে আপনাদেরকে এই মন্দিরের কার্যালয়ের কিছু জনের নাম্বার দিয়ে দেবো, সেটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনারা একদিন আগে তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন যদি খুব দূর দূরান্ত থেকে আসেন এই মন্দিরে তাহলে। আর সন্ধ্যারতি হয় এই মন্দিরে 6:30 থেকে 7টার মধ্যে। মন্দিরে পুজো সামগ্রী কেনার দোকানের ঠিক পাশেই রয়েছে ট্রাস্টি বোর্ডের অফিস ঘরের দেয়ালে মন্দিরের যে বোর্ড আছে ট্রাস্টি বোর্ড, তার বেশ কিছু কমিটি মেম্বারের ফোন নাম্বার রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন। ভোগ কুপনের জন্য বা মন্দিরে অন্যান্য শুভ কাজ সম্পন্ন, যেমন বিবাহ, অন্নপ্রাশন, এইসব কাজের জন্য যদি কখনো যোগাযোগ করতে হয় তাহলে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। কোনটার জন্য কত মূল্য নির্ধারণ করা আছে সেটাও এখানে লেখা আছে। এইবারে আমরা দর্শন করব মূল মন্দিরের ডান পাশে থাকা 4টে গর্ভ মন্দির। প্রথম গর্ভ মন্দিরে রয়েছে মহাদেব এবং বজরংবলী। তার পাশের গর্ভকক্ষে রয়েছে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ এবং মা শারদা। তৃতীয় গর্ভকক্ষে রয়েছে নীলমাধব এবং শ্রী চৈতন্যদেবের বিগ্রহ, এবং সর্বশেষ গর্ভকক্ষে রয়েছে এই মন্দিরেরই প্রতিষ্ঠাতা মহান ঋষি ধ্রুবানন্দ ব্রহ্মচারীর বিগ্রহ। এবং মূল মন্দিরের ডান দিকে রয়েছে গ্রহরাজের গর্ভমন্দির। গ্রহরাজের মানে শনিদেবের বিগ্রহ ছাড়াও তার পাশের সিংহাসনে মা কালীর বিগ্রহ রয়েছে। মন্দির দর্শন করাতে করাতে মন্দিরের ইতিহাস আমি আপনাদের সাথে শেয়ার করে নিই, চলুন। এই মন্দিরের ইতিহাস এতটাই বড় এবং এত ঘটনা জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে, যেটা কখনোই একটি ভিডিওতে কভার করা সম্ভব নয়। তাও আমি চেষ্টা করেছি যতটা সংক্ষেপে আপনাদেরকে মন্দিরের ইতিহাস বলা যায় আমি সেটুকু শেয়ার করছি আপনাদের সাথে। 14দশ শতাব্দীর কথা। ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে বাংলার এক মহান ঋষি গেছিলেন পুরীতে তীর্থযাত্রা করতে। পুরীতে তীর্থযাত্রা করতে গিয়ে পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরে তিনি জগন্নাথ দেবকে নিজ হাতে ভোগ দেওয়ার নিবেদন করার ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু পুরীর মন্দিরে বাইরে থেকে ভোগ নিবেদন করায় বাধা থাকায় মন্দির কর্তৃপক্ষ তাকে সেই কাজ করতে বাধা দেন। এই শুনে ভগ্ন হৃদয় ধ্রুবানন্দ ব্রহ্মচারী সিদ্ধান্ত নেন মৃত্যু পর্যন্ত উপবাস থাকার। এই উপবাস চলাকালীন তিনি 3 নম্বর দিনে, উপবাস থাকার 3 নম্বর দিনে জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পান। তার স্বপ্নে এসে জগন্নাথ দেব তাকে বলছেন, বাংলায় ফিরে গিয়ে ভাগীরথীর তীরে মাহেশ নামে একটি স্থানে আমি তোমাকে বিশাল দারুব্রহ্ম পাঠাবো। দারুব্রহ্ম মানে নিমকাণ্ড। এই কাণ্ড দিয়ে তুমি বলরাম, সুভদ্রা এবং আমার মূর্তি তৈরি করে প্রতিষ্ঠিত করো। আমি তোমার হাতে ভোগ পেতে আগ্রহী। সেই স্বপ্নাদেশ পেয়ে তিনি বাংলায় ফিরে আসেন এবং সাধনা শুরু করেন। এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে সেই দারুব্রহ্ম মাহেশের কাছে ভাগীরথীর তীরে আবির্ভূত হয়। তিনি তা গ্রহণ করে পবিত্র ত্রিমূর্তি তৈরি করেন এবং মন্দির স্থাপন করেন। শেওড়াফুলির রাজা মনোহর রায় জমি প্রদান করেছিলেন এই মন্দির তৈরি করার জন্য, এবং তখনকার দিনে মন্দির তৈরি করতে খরচা হয়েছিল 20,000 টাকা। যদিও সেই মন্দির পরে নতুন করে সংস্কার করা হয়েছিল এবং এটা হচ্ছে মন্দিরের আধুনিক রূপ। পুরীতে যাওয়ার পথে শ্রী চৈতন্যদেব একবার এই মাহেশের মন্দিরে এসেছিলেন। মাহেশের মন্দিরে এসে মহাপ্রভুকে দর্শন করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে ডুবে যান। চৈতন্যদেব মাহেশের নামকরণ করেন নব নীলাচল।
অর্থাৎ নতুন পুরী। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ ঋষি তাকে মন্দিরের দায়িত্ব নিতে অনুরোধ করলে তিনি তার 12টি গোপালের মধ্যে পঞ্চম গোপাল কমলাকর পিপলাইকে মন্দিরের সেবায়েত হিসেবে নিযুক্ত করেন। এই কমলাকর পিপলাই ছিলেন সুন্দরবনের খালিজুলির জমিদারের পুত্র এবং 64 জন মহান্তের মধ্যে প্রথম। তিনি 600 বছরেরও বেশি সময় আগে মাহেশে প্রথম রথযাত্রার উৎসব প্রচলন করেন। তবে এই মন্দিরটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, সেই মন্দিরটি কিন্তু কমলাকর পিপলাইয়ের সময়কার নয়। আধুনিক মন্দিরটি 1755 সালে কলকাতার পাথুরিয়াঘাটার নয়নচাঁদ মল্লিক তৈরি করে দিয়েছিলেন। গর্ভগৃহে দারুব্রহ্ম অর্থাৎ নিমকাণ্ড থেকে তৈরি জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠিত। এই 3টি বিগ্রহ ছাড়াও রয়েছে রাধা মাধব এবং বেশ কিছু নারুগোপালের বিগ্রহ। পুরীর মন্দিরের মতো 12 বছর অন্তর এই মন্দিরে বিগ্রহর পরিবর্তন করা হয় না, শুধুমাত্র রথযাত্রার 2 সপ্তাহ আগে অঙ্গরাগ অনুষ্ঠান করা হয়। 3 মূর্তির অঙ্গরাগ অনুষ্ঠান হয় 3 দিনব্যাপী। গর্ভগৃহে জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার বিগ্রহ সুপ্রতিষ্ঠিত করা আছে। দেখলে চোখ মন দুটোই জড়িয়ে যায়, এত সুন্দর দেখতে। খুব সুন্দর সুসজ্জিত সিংহাসনে এই 3 বিগ্রহ প্রতিষ্ঠিত। গর্ভগৃহের উপরের দিকে রয়েছে একটা খুব বড় এবং সুন্দর ঝাড়বাতি, যার আলোয় এই 3 বিগ্রহকে যেন আরও উজ্জ্বল এবং আলোকিত লাগে। দেখলে খুব শান্তি লাগে মনে। আপনারা যারা এখনও মাহেশের জগন্নাথ প্রভুকে দর্শন করেননি, তাদেরকে আমি অবশ্যই একবার বলবো মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করে আসতে। গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য একটা স্পেস রয়েছে যেখানে গর্ভগৃহ প্রদক্ষিণ করা যায়, এবং মূল মন্দিরের সামনের দিকের দরজা ছাড়াও ডান দিকে আরও একটি দরজা রয়েছে যেখানে পাশ দিয়েও প্রভুকে দর্শন করা যায়। স্নানযাত্রা তিথিতে প্রচুর পরিমাণে স্নান করানোর ফলে জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার জ্বর হলে আরামবাগ, গোঘাট এবং ঘাটাল থেকে একজন করে 3 জন চিকিৎসককে ডাকা হয় চিকিৎসার জন্য। ওনারা একটি তরল মিশ্রণ ঔষধ হিসেবে প্রদান করেন, যা বিগ্রহগুলোর গায়ে প্রয়োগ করার ফলে তারা জ্বরমুক্ত হয়। এটা হচ্ছে ডান দিকের যে পাশের দরজাটার কথা বলছিলাম, সেই দরজা। এই দরজা দিয়ে ভক্তরা ভিতরে ঢুকে পুজো দিতে পারেন। মূল মন্দিরের গর্ভগৃহের পাশেই রয়েছে ভোগ রান্না করার ঘর এবং ভক্ত এবং দর্শনার্থীরা যেখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করেন সেই ঘর। মন্দির চত্বরে টয়লেটের সুব্যবস্থাও রয়েছে, যাতে করে দূর থেকে আসা ভক্তদের বা দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। চলুন এইবারে আমরা সেই বিখ্যাত মাহেশের রথ দর্শন করব, যেটা একদম মেন রাস্তার পাশেই রাখা থাকে। মূল মন্দির থেকে বেরিয়ে মেন রাস্তায় উঠে মন্দির থেকে বাঁদিকে গেলেই আপনারা একটা প্রবেশদ্বার দেখতে পাবেন, এবং ঠিক তারপরে আপনারা সেই বিখ্যাত মাহেশের রথ দেখতে পাবেন। অটো বা টোটো করে আসলে আপনারা এই রথটা ক্রস করেই মন্দিরের সামনে আপনাকে অটো বা টোটো দাঁড় করাবে। চলুন তাহলে আমরা এবার রথটা দর্শন করে আসি। মাহেশ মন্দিরের যে প্রথম রথ, তার সম্পর্কে কোনো সঠিক তথ্যও পাওয়া যায় না। 1797 সাল থেকে 1857 সাল অবধি প্রচুর রথ তৈরি হলেও সেগুলোর আর কোনো অস্তিত্ব নেই। যে বর্তমান রথটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি 1885 সালে মার্টিন বার্ন কোম্পানি কর্তৃক কৃষ্ণরাম বসুর পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। রথটি অনেকটা নবরত্ন শৈলী বিশিষ্ট। কাঠের ভাড়াসহ একটি স্টিলের কাঠামো রয়েছে, 12টি লোহার চাকা আছে। রথটির ওজন 125 টন এবং উচ্চতা হলো 50 ফুট। সামনে 2টি তামার ঘোড়াও থাকে, যা বর্তমানে খুলে রাখা হয়েছে। রথযাত্রা অনুষ্ঠানের সময় সেই তামার ঘোড়া 2টি সংযুক্ত করা হয়। রথযাত্রার সময় একদম উপরের তলায় জগন্নাথ দেবকে প্রতিষ্ঠিত করা হয় এবং তারপরে বলরাম এবং দেবী সুভদ্রাকে। আগে রথযাত্রা অনুষ্ঠানের সময় সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ শিখরে নীলকণ্ঠ পাখিকে বসানো হতো। সেই পাখিটি উড়ে গেলে রথযাত্রা শুরু করা হতো।
এই রথে করেই রথযাত্রার দিন জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা যান গুন্ডিচায় মাসির বাড়ি। এই মাসির বাড়ি মাহেশের জগন্নাথ মন্দির থেকে অনতি দূরেই অবস্থিত। মাসির বাড়িতে হাঁটা পথেও পৌঁছানো যায়, আবার টোটো করেও যাওয়া যায়, বেশিক্ষণ সময় লাগে না। 7 দিন মাসির বাড়িতে থাকার পর আবার উল্টো রথের দিন মাহেশের জগন্নাথ মন্দিরে আবার জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং বলরাম দেব ফিরে আসেন। মাহেশের রথ যেখানে দাঁড়িয়ে থাকে ঠিক একদম তার উল্টো দিকেই মাহেশের জগন্নাথ মন্দিরের রথযাত্রা উপলক্ষে 1 মাসব্যাপী মেলা চলে। রথযাত্রা যেদিন থাকে সেই দিন থেকে মেলা শুরু হয় এবং তারপরে ঠিক 1 মাস পর্যন্ত এই মেলা চলে। বিশাল বড় এই মাঠটি এবং পুরো মাঠ জুড়ে মেলা চলে। স্নানযাত্রা তিথিতে এই মন্দিরে যে স্নানযাত্রা অনুষ্ঠান পালন করা হয় বড় করে, জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার জন্য একটি স্নানাগার রয়েছে, সেটি হচ্ছে এই মাঠেই। এখন আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ যেহেতু মেলা চলছিল সেই জন্য আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। এখানে রয়েছে সেই স্নানাগারটি যেখানে স্নানযাত্রার দিন 3 বিগ্রহকে এনে স্নানযাত্রার অনুষ্ঠান পালন করা হয়। এই বছরের মাহেশের রথের মেলার শেষ দিন ছিল গতকাল, মানে 27শে জুলাই পর্যন্ত। গতকাল শেষ হয়ে গেছে মেলা, আবার সামনের বছর রথযাত্রা থেকে শুরু হবে। এই মেলা প্রাঙ্গণটা বিশাল বড় এবং প্রচুর দোকান বসেছিল, স্থানীয় মানুষরা তো বটেই, তাছাড়াও রিষড়া, কোন্নগর, বালি এইসব জায়গা থেকেও প্রচুর মানুষ এসেছিল মাহেশের মেলা দেখতে। এই মেলা ঘুরতে ঘুরতে বারংবার আমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী উপন্যাসের কথা মনে পড়ে যাচ্ছিল। আপনারা পড়েছেন কি না আমি জানি না, কিন্তু এই রাধারানী উপন্যাসটি এই মাহেশের রথের মেলার প্রেক্ষাপটেই লেখা। যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই একবার পড়বেন, খুব ভালো উপন্যাস। মেলার মাঠ থেকে জগন্নাথ মন্দিরের চূড়াটা খুব ভালোভাবে দেখা যায়। জগন্নাথ মন্দিরের একদম পাশেই এই মেলার মাঠটি অবস্থিত। রথ এবং রথের মেলা দুটোই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আবার মন্দিরে ফিরে এসেছি। মন্দিরে সন্ধ্যাবেলা আলো জ্বলার পরে ঠিক কতটা সুন্দর লাগে দেখতে সেটা আপনাদেরকে দেখাবো বলে। মন্দিরে সন্ধ্যারতি হয় 6:30 থেকে 7টার মধ্যে। আমি প্রায় 6:30 পর্যন্ত সেদিন মন্দিরে ছিলাম, কিন্তু তখনও আরতি শুরু হয়নি। আর যেহেতু ওই শ্রীরামপুর থেকে আমার বাড়ি অনেকটাই দূর এবং আমাকে ফিরতে হবে, বালি হয়েই আমি ফিরতাম, তাই জন্য আমি আর বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। হয়তো আর একটু সময় থাকলে আমি আপনাদেরকে জগন্নাথ দেবের সন্ধ্যারতিও দেখিয়ে দিতে পারতাম, তবে আশা করি পরের বার আবার গেলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারবো। তাই যাই হোক, মন্দিরে সন্ধ্যাবেলা আলো জ্বললে ঠিক কতটা সুন্দর লাগে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরে শ্রী চৈতন্যদেব ছাড়াও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার পদধূলিও পড়েছিল।
সন্ধ্যাবেলায় নাট মন্দিরের ঝাড়বাতিগুলোর আলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই ঝাড়বাতির আলোয় নাট মন্দিরের ভিতরের অংশটাকে আরও অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে যে এত ভক্তদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই একটা আশ্রম থেকে সেদিন এসেছিলেন। এখানে বৈষ্ণব ভক্তরা এসেছিলেন নাম সংকীর্তন করতে। সেই নাম সংকীর্তনের কিছু অপূর্ব মুহূর্ত আমি ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করে নেব বলে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। মাহেশের মন্দির দর্শন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে এবং আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নতুন নোটিফিকেশান সাথে সাথে পেতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।